নমস্কার, দণ্ডবোধ। দেখি কোনো একজন আসুক, তারপর শুরু করি। কারণ যদি লাইভটি দেখেন তা অবশ্যই একটু সাড়া দেবেন। একজন দেখি দিচ্ছেন। নমস্কার। স্তর বিশেষে সবার প্রতি থেকে ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা। তো মুই ডেসক্রিপশন যেটা দিছ আক্রমণের বিবরণ, আর এই আক্রমণটা অন্য কারো উপরে নয়। গত 22 তারিখ শনিবার মোর উপরে যে আক্রমণ হয় সেই আক্রমণেরই বিবরণ দিই আজকে। বেশ কয়েকদিন মানে যেদিন হয়েছে ঘটনাটা সেই দিনে আসতে চাইছিলাম, কিন্তু এই কয়েকদিন থেকেই আমার দিন নেটওয়ার্কের খুবই সমস্যা। তো আজকে যখন সকালবেলা দেখলো নেটটা ঠিক হয়েছে, ওই তারপরে মই একটু পোস্ট দেখ যে আজকে রাত্রে 9:30টার সময় লাইভ আছে। তো নেটের বর্তমান কোনো সমস্যা নাই। সমীর বর্মন, জয় শিবচণ্ডী, রয় যাদব দাদা কেমন আছেন? মই ভালো আছো। শঙ্কর দাদা দেখি দিচ্ছে, ধন্যবাদ শঙ্কর দাদা লাইভটা দেখার জন্যে। পঙ্কজ বর্মন, জিন্নাত হোসেন দাদাও দেখি দিচ্ছে, দেবঙ্কর রায় দেখি দিচ্ছে। তো বিষয়টা হচ্ছে যেটা বিষয় আর কি, গত 22 তারিখ শনিবার মোর উপরে যে অতর্কিতভাবে বংশীবদনের অনুগামীগুলো হামলা করে, সেটা মানে ভাবনার বাইরে ছিল। তবে এটা আমার একটা পরিকল্পনা ছিল বেশ কিছুদিন থাকিয়ে। মনোজ বর্মন ভাই দেখি দিচ্ছে, কেমন আছেন দাদা? তোমার সাথে এরকম হবে খুবই দুঃখের বিষয়। যাও, এটা নিয়ে কোনো দুঃখ করার দরকার নাই, এরকম হবেই। কারণ অন্যায়ের প্রতিবাদ করা মানে কি, কারো না কারো স্বার্থে আঘাত লাগে, আর যার স্বার্থে আঘাত লাগবে তাই তো স্টেপ নিবেই। যেমন কর্ম তেমন ফল কয় না? তা মই উমক যদি মানে জাগা মতো আঘাত করো, তোমরা কি মুখ ছাড়বে নাকি? তো এটাই হবে, আর এটা হওয়ারই কথা। মাস্টার দা দেখি দিচ্ছে আমার, সঞ্জিত রয় দাদা, প্রসেনজিৎ বর্মন ভাই দেখি দিচ্ছে, ধনেশ্বর বর্মন ভাই আছে, সদীপ দাও আছে লাইভ। তো সেই দিন বিষয়টা মুই কম, মুই দোকান করি যখন বাড়ি এসি মানে গা ঠাও ধং, হাত পা ফ্রেশ ট্রেশ হওয়ার পরে, এবং ওই সময়ের মধ্যে আমার দুঃশাসন ভাই আর রাকেশ ভাইও মোর বাড়ি আইসি, এবং তিনজনে আলাপ আলোচনা করে উমরা বসে গা ঠাও ধোয়ার পরে, এবং বাড়ি তো সেই দিন কাউ ছিল না। তা মুই ভাই থাকেন রে, মুড়ি নিয়ে এসো। এই মুড়ি নেওয়ার কথা কয়ে আমি মানে জামা কাপড় দিয়ে দিচ্ছ, এবং মোর গাড়ির কিস্তি দেওয়ার জন্য একজন কাটতে যে টাকা ধার নিয়েছ সে টাকাটা আমি সাতুন নিয়েছ, যে ওদের দিয়ে চলে এসে। তো ওই সময় একজন মুখ ডাকাল, নাম ধরে ডাকাল মোর। তো মুই তখন ঘরতেই। তো যখন ডাকাল তখন মুই বললাম ঠিক আছে দাঁড়াও, মানে একটা কয় না শাড়ি বা হুকেড়ি, এবং হুকেড়ি দিলুম। তো ওই সময়ের মধ্যে জামাটা গাদ দিতে কি আর এমন সময়, তখনই আবার মানে ওই জায়গার থেকে বাক্যবান ছুরি দিল যে কিরে তোর জন্য এতুলে লোক কি চায়া থাকবে, কত বড় লাড হয়ে গেছিস, বাড়ি থেকে বিদেশ নিয়ে সাড়া দেওয়ার পরেও, বাড়ির থাকার পরেও। ও মুই ভাবছিলাম হয়তো কারণ ইয়ার কি করি কওয়াত হচ্ছে, না হয়তো হচ্ছে না পরিচিত কাওয়াচ্ছে, ইয়ার কি করি কওয়াত হচ্ছে। তো এবার যখন মানে ঘর থেকে বেরিয়ে মানে বাইরা পর্যন্ত যে আগ্নে যেতে মোটামুটি 5-6 মিটার একটা মানে গলির মতো অগ্নি দিয়ে, এবার ওই জায়গা যায় তখন বাপরে মোড়ে একদম মানে আগ্নে একদম পুরো ভরাট ফুল। তো তখন মনে হলো কায় এত বড় ডন হয়ে গেছেন, কি ব্যাপার, মোর বাড়ি আসছেন আর এই কি এমন সময় হল, কে এত বড় মানে এই ধরনের চোকা কথা কি করিচ্ছেন, কত বড় ডন হয়ে গেছেন। এই কথা কওয়ার সাথে সাথে আমরা মোর উপরে চড়া হয়ে গেল, মানে মোক আর মানে বাড়ির থেকে গিয়া আগ্নেতেই বিরুদ্ধ দিল না, ওই সময়ের মধ্যে মোক অ্যাটাক করে ফেলেন। এবং অ্যাটাক করিয়া উমের একটাই কথা, মুই যখন করলাম আচ্ছা কি ব্যাপার, কি সমাচার, কিসের জন্য এই হামলা,
তখন উমের কথা তুই আমার নেতার নামে বদনাম করছিস, ব্যক্তিগত আক্রমণ করছিস, তুই ভুল স্বীকার কর, কান ধরে উঠবস কর। তো তখন মুই কইলুম যে ঠিক আছে আছেন বসো, বসিয়ে আলোচনা করি। অবশ্যই মুই কইছুম যদি ভুল হয়ে থাকে সেই ভুলটা মোর ধরে দাও। আর ভুল নিজের ভুল নিজে অনেক সময় দেখা যায় না, তোমরা যদি মোর ভুলটা ধরে দেন এটা তো ভালো জিনিস। তোমরা এই ধরনের কোনো কথাই তোমরা শুনবে না। আমার একটাই কথা, তুই কান ধরে উঠবস কর, ভুল স্বীকার কর, আর কত জীবনে বংশীবদনের নামে আর ভিডিও বানাম না। এটা কোন ধরনের কথা? আর আর পিছন পাক থেকে নানান ধরনের কথা, ধরো শালাক, মারো শালাক, কাটো, তুলি নিয়ে চলো, মানে অশ্লীল ভাষায় গালিগালাজ। যখন মুই কলুম যে মুই যদি ভুল স্বীকার করাই খায় মোর, তাহলে তো ভিডিওটা মুই সামাজিক মাধ্যমে আপলোড দিচ্ছ এবং সামাজিক মাধ্যম অনেক মানুষ দেখছে। তো সেটা তোমার এই যে লোকগুলো তোমার সামনে ভুল স্বীকার করি মোর কি হবে? ভুল স্বীকার করা খালে আমি সামাজিক মাধ্যমে ভুল স্বীকার করো, তা লাইভ চলুক, ক্যামেরা রেকর্ড হোক, উমরা সেটা লাইভ করে দেবে না। এবং ওই সময়ের মধ্যে আমার রাকেশ ভাই অলরেডি একটা ক্যামেরা করে ধরে, তো ওটা দেখিয়া রাকেশেরও যা কলার ধরে আর কি, মোবাইল টোবাইল কাড়ি নেয়, দুঃশাসনেরও কাছ থেকে মোবাইল কাড়ি নেয় এবং মোটটা তো আগতেই নিয়ে নেয়। এবার যখন লাইভ করে দিলে মোর লাইভ করে দিল না এবং ক্যামেরাও রেকর্ড করে দিল না, তারপরে আমার তাণ্ডব লীলা আবার শুরু হয়ে গেল। টিনোর ডাঙা ডাঙি হেসে মানে বিধি কিচ্ছে ব্যাপার। যাই হোক, কমেন্টগুলো দেখি, সময় পর ধরো নেই। তো সেই সময় মুই যখন কইছ যে জীবনে মুই অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করিম না, মুই মরি যাইম তা ভুল স্বীকার করিম না, তোমার কি করার আছে করো। তোমার শুরু হয়ে গেল আবার। আর সেটা তো ওই অল্পে না, যেখানে ভিডিও ক্লিপ আছে সেটাতেই তোমরা দেখিয়ে অনুভব করি পাইছেন সেই দিনকে আর উমার লক্ষ্যটাই কি ছিল। মানে ওমরা জানে মুই তো দোকান করি ঠিক 12টা-1টার মধ্যে বাড়ি এসো। ওই সময়টা ওই পরেশ বর্মনের বাড়ির জমায়েত হয়েছিল এবং আমরা জানে যে এই সময় বাড়ি গেছে, ঠিক ওই সময়ের মধ্যেই ওরা মোর উপরে হামলা করে। তাই সেদিন যে কথাগুলো হয়েছিল, যে চ্যাংড়াগুলো আসছিল, সেই চ্যাংড়াগুলো বিভিন্ন ধরনের কথা কইছিল, কাউ তো সুষ্ঠুভাবে আলোচনা করে নাই, আলোচনা বসেই নাই মোর সাথে। আমরা এত বড় সেন্ট্রাল কমিটির নেতা, বড় বড় লিডার আসছে, একটা চ্যাংড়া মাসের সাথে যে আলোচনা বসতে এমের কিসের ভয় ছিল মুই করবাং না। এমের কি সেই সৎসাহসটাও নাই যে মোবাইল কাড়ি নেওয়া লাগে? আলোচনাত বসার যদি সৎসাহসটাই না থাকে আসছেন কে? মোর কথা হচ্ছে তোমরা 200 জনে আইসো আর 1000 জনে আইসো, আসছেন তো একটা মানবিক পরিচয়ের ব্যাপার তো আছে, একটা সৌজন্যতামূলক তো আচরণ করা উচিত ছিল সেদিন তোমার। আসছেন, তোমার বৈশের জায়গা করা হওয়া দিচ্ছিল, মুই কইছিলাম যে ঠিক আছে মুই চট আনো, চটত বইসো সবাই আর আমরা কয়েকজন আলোচনা করি। তোমরা চটও তো বসবে না, আমার কথা আমরা বসির জন্য আসি নাই এটাই। তাহলে কিসের জন্য আসছেন? মুখ মারার জন্য আসছেন? কইলে হ্যাঁ তো মারারের জন্য আসছি। মুখ বলে মারারের জন্য উমরে আসছিল। তা মুখ তাহলে মারো, তোমার কত বড় ক্ষমতা, তাহলে মারো। তো উমরে সেদিন কইছিল যে তুই ব্যক্তি আক্রমণ করছিস, ব্যক্তিগতভাবে আক্রমণ করছিস। তো যে চ্যানেলগুলো এই কথাটা কইছেন সেদিন তো কথা শোনেন নাই মোর, তো অবশ্যই লাইভটা তোমরা দেখবেন। তো আজকে তোমারগুলোর উদ্দেশ্যে কই, কোনো সাধারণ মানুষের উদ্দেশ্যে মুই কম নাই, যে কোনো একটা সাধারণ মানুষক উদ্দেশ্য করে তুই করছিস। মুই কাক কইছ? বংশী কইছ? না না, বংশী কোলে ফির হবে না, কারণ বংশী কোলে তো ফির ওই ব্যাখ্যা একটা আলাদা দিছে উমে, যে বংশী এলাকায় তো করতে গেলে ফুলটাই কইতে হবে। বংশী বদনের সমালোচনা করছ, তো বংশী বদন তো ভাই সাধারণ মানুষ নয়। বংশী বদন নেতা, লিডার। যখন কাউ লিডার বা নেতা হবে, শুনি নাও, তখন তার ব্যক্তিগত বলতে কোনো কিছুই থাকে না।
উয়ার সংসারের খুঁটি নাটি সব কিছুই রাজনীতির বিষয় হয়ে দাঁড়ায়। কারণ ঢুকি নেবেন বিষয়টা। তাহলে কি হলো, যখন নেতা কাউ হবে তখন তার ব্যক্তিগত বলতে কিছু থাকে না। তার প্রত্যেকটা পদক্ষেপ মানে স্টেপ রাজনীতির বিষয় হয়ে দাঁড়ায়। এটা গণতান্ত্রিক দেশ। রাজনীতি কি বোঝার চেষ্টা করো। শুধু ভোট আসবে সারা বছর মেল মেলাইবেন, আর যখনই ভোট আসবে তখনই নেতার ঘরের কথা মানুষক ভোট দিবেন, আর রাজনীতি মারান না। রাজনীতি কি বোঝেন? তাহলে একটা কথা আমি বারবার কথা দিচ্ছি, নেতাদের ব্যক্তিগত বলতে কিছু থাকে না। ওই জন্য একজন আদর্শ লিডার হইতে গেলে তাকে অবশ্যই সৎ চরিত্রের হতে হবে। আর কি কইছে যে উয়ার বউক আক্রমণ করছিস তুই। উয়ার বউ কি আক্রমণ করছ রে ভাই? মুই কি কইছ? মমতা ব্যানার্জি অনন্তর বাড়ি যা কি কইছিল? অনন্ত যখন কইছিল ইনি আমার ওয়াইফ, তখন মমতা ব্যানার্জি কি কইছে, আমি তো আর জানি না বৌদি এখানে থাকে, আগে জানলে তো নিয়ে আসতাম, তো আমি পাঠিয়ে দেবো, আমার লোক এসে দিয়ে যাবে, আপনি নেবেন। তো সেটার প্রসঙ্গ ধরে মুই কইছ যে উমায় যদি ভোটর না খাটিয়ে যদি এত কিছু পায়, ওর বউক যদি দিদি উপহার দেয়, তুই তো ভোটর দৌড়াদৌড়ি করি বেড়াছিস, তুই ছাড়বু কে? তুইও তোর বউয়ের জন্য নেবু। এটা কি দোষ? এটা কি ভুল হয়ে গেছে কথাটা? হ্যাঁ। আর যে যে লোকগুলো কইছেন যে ওর বউক কে তুই আক্রমণ করিস, কেড়ে হারামজাদার ঘর। উমায় না বলে বিয়েও নাই করায়, উমায় না বলে জীবন যৌবন সব এই জাতি মাটির জন্য উৎসর্গ করছে। তা মুই ওই বউ কথাটা কইছিলাম, তা সত্যি সত্যি ওর বউ ফির কোথা থেকে আসিল? বিচার করবেন না, ধরবেন না উল্লেখ? তাহলে ওর বউ কোথা থেকে আসিল? কোন দিন বিয়ে করলে ঘুমায়, কাক বিয়ে করলে? হ্যাঁ, উচিত কথা কইলে বেশি নাকি ভুড়িত বিষ পড়ে না, মাটিকে বিষে। হ্যাঁ, মোর কথা যদি ভুলে থাকে রে ভাই, মোর বাড়ি আসছেন, মোর সাথে একটা চ্যাংলা মানুষের সাথে আলোচনা করার তোমার সাহসটা নাই কে? হারামজাদার ঘর নেতাগিরি মারান না। এতদিন থেকে গেটার আন্দোলন করছি, কোনোদিন গেটার, হ্যাঁ সরকারের বিরুদ্ধে কথা করছি ঠিক আছে, কিন্তু কোনো সাধারণ মানুষের বাড়িতে আমরা হামলা করি নাই। আর আজকে কি হয়ে গেছেন তোমরা? বড় লিডার হয়ে গেছেন না, সাধারণ মানুষের বাড়িতে হামলা করেন। তাহলে কোন পর্যায়ে নিয়ে গেছেন তোমরা গেটার সংগঠন? কোন এক নেতা তোমাকে সুরসুটি দিল, উমার কথা ধরি তোমরা আসছেন না। আবার ঘটনা ঘটার পর বাড়ি যেয়ে ফোন করেন যে দাদা আমার তো কয় নাই যে তোমার বাড়ির যাবো, আমার কইছে যে মিটিং আছে, মিটিং এর জন্য আমরা গেছি, কিন্তু যা যে এমনি আমন করবে আমরা জানি না। হ্যাঁ, তা ধরো কোন হারামজাদা নেতা হচ্ছে, ওর কান ধরি চৌড়ান। এইভাবে তোমাকে ভুলভাল বোঝে নিয়ে আসি। হ্যাঁ, চাকরি দিছে, তোমার চাকরি পাইছেন, সেই জন্য তোমাকে ব্যবহার করবে নাকি ওই চাকরির ইয়ে দিয়া? চাকরির যে বেতন কোন লিডার বা বংশীবদন বা গিরিজা শঙ্কর উয়ার 14 গোষ্ঠীর সম্পত্তি বেচে তোমাকে দেয় না। রাজ্যের কোষাগারের আয়ের টাকার থেকে তোমাকে বেতন দেওয়া হচ্ছে। আর সেই আন্দোলন আমরা সবাই করছি। হ্যাঁ, তোমরা হয়তো চাকরির লোভে, কিছু পাওয়ার লোভে তোমার কথা। আর এই যে মোর মতো চ্যাংড়া না, মোর মতো চ্যাংড়া বা মন্টুর মতো চ্যাংড়া, এটা তো মাস্টার ছিল রে, নিজের টাকা দিয়া স্কুল বানা হয়েছিল, তারপরে ঘন্টার অন্যায়ের প্রতিবাদ করেছে, চাকরি চাকরি বাদ দেওয়া হয়েছে। আর তোমরা সেই লোভত পড়ি উমের কথা মতো মোর বাড়িয়েছেন হামলা করি না। তোমরা একবারও ভাবলেন না এই নেতার ঘরের কিসকিসিটে উমের উপরে কেয়া? কারণ উমের যে ঘুঘুর ভাষা, যে দুর্নীতি, সবকিছু জানো মুই। আর তোমাকগুলো দিয়ে উনি সেই মিশনটা সাকসেস করার একটা প্ল্যান করছিল, আর তোমরা আসছেন। মুই অনুরোধ করি এই ধরনের নেতার ঘরের কথায় কোনো দিনও কারো বাড়িতে হামলা করে যাবেন না। কারণ একটা যতই হোক একটা টান থাকে, তো সেটা ওই চোখ মুঞ্জাগুলোর না থাকতে পারে, ওই চোখ মুঞ্জাগুলোর না থাকতে পারে। আর কি কইছিলেন? হ্যাঁ, জাতি জাতি, তুই জাতির শত্রু, জাতি বলতে কিছু বুঝিস না। হ্যাঁ, জাতির নেতার ঘরের বিরুদ্ধে অমন করিস। ওহো রে, কি জাতি দরদি হয়ে গেলেন রে। অতই যদি জাতি দরদি রে, তাহলে জাতি জাতি করিয়া 3টে প্রার্থী দাঁড় হয়েছিল, প্রদীপ বর্মন,
কমলেশ রায়, অমল দাস। তা ভোটগুলো ইমেক 3 জঙ্গাং না দিয়ে বিজেপি আর তৃণমূলক কে দিলেন রে? এই জাতি প্রেমীর ঘর, জাতি প্রেমী মারান না। হ্যাঁ, আর তোমার গরু ছাগলের মতো করে বেসায়, আর গরু ছাগলের মতো করে মানুষের ওটা যে ভোট দেন, মানুষের বোতামট টেপেন। আর জাতির লোক কে রে? অমল দাস কে 1495টা ভোট পাল, কমলেশ কে প্রায় 3000, এই না ভোট কে পাল। তাহলে এতুলের লোক কি খালি এলে কি এলে জাতি? জাতি জাতি মানে কথা কলে তো বেশি লাগে, এলে কি জাতি? শালা দালালের ঘর। সামান্য কিছু অর্থের বিনিময়ে নিজের বিবেক বুদ্ধি মনুষ্যত্ব বন্ধকতন, আর জাতি জাতি কি জাতি প্রেমী রে? মনটা কয় না একটা করে কান ধরিয়ে ফাটার ফাটার দ্যাং লাগে। যখন মাস্তান হয়ে গেছেন, আসো না, একলা একলা আসো না, তোমার মাস্তানি দেখে দি মেলায়, মা দুধ মুখ দিয়ে বের করে দিন। দিয়ে পাঠান না তোমার বড় নেতার ঘরক, আলোচনা হবে অন রেকর্ড। কত বড় নেতা কত বড় যুক্তি দেখায় দেখি মেলায়। উন্নয়ন পর্ষদ থেকে রাজ্য সরকার টাকা দিল এই জায়গার মানুষের ডেভেলপ করার জন্য, সেই টাকার থেকে ঘরের বাজেট হল। আর কি হল, ঘরগুলো একজনে 3টে-4টে করে ঘর নিল। এই কথাগুলো কওয়া হয়েছিল, ভুড়ির বিষ পড়ছে। সেই কিসকিসি মেটার জন্য আছেন না? তৃণমূল জিতিছে সেই সাহসে আছেন। বিজেপি জিতলে তো নেটু কুকুরা নাকি কুত্তি যে পালালেন হয়। প্রতিবাদ করার না সৎ সাহস লাগে, দৃঢ়তা লাগে। ওই মানুষের ছত্র ছায়ার থাকিয়া বাহাদুরি, হ্যাঁ বাহাদুরি দেখায় যদি কতজন সাহস মোর মতো করে কও না। মুই কাক বাদ দিয়ে কথা কং রে? তৃণমূল থেকে বিজেপি থেকে শুরু কাক বাদ দিয়ে কথা কইছ। তা তোমরা যদি সত্যি সত্যি বড় লিডারে হয়ে থাকেন, বীরে হয়ে থাকেন, চিলেরায়ের প্রচার করেন, তো কত দেখো কতজন তোমার দম। ফাজিলের ঘর। যাই হোক, দেশে আইন বলতে একটা জিনিস আছে, তোমরা আইন হাতন দিয়েছে, আর মুই সেই আইনের আশ্রয় নিছ। আইনের প্রতি আমার বিশ্বাস আছে। তো অবশ্যই যার নামে আমরা করছি, অবশ্যই আমরা সাজা পাবে, গ্রেপ্তার হবে, এটা নিয়ে কোনো চিন্তা নাই। কারণ আইন তো আইনের পথেই চলবে, সে যাই হোক না এখানে। আর এই জায়গাতে একটা আমি কথা কই, সেটা একটা লিডারের উদ্দেশ্য করি কই। একটা কোচবিহারের একটা মই ইতিহাস তুলে ধরিম, যদিও সেই ইতিহাস থেকে অনেক কিছু শেখার আছে এই জায়গার লিডারগুলার। মহারাজা নরনারায়ণ যখন এই কামতা রাজ্যের রাজা, সেই সময় নরনারায়ণের কিন্তু মানে প্রথম অবস্থায় কোনো সন্তানাদি নাই। যখন সন্তান নাই, তখন চিলেরায়ের বেটা রঘুদেব নারায়ণক রাজ্যের যুবরাজ হিসেবে ঘোষণা করে দেয়। মানে আনুষ্ঠানিক, তা এমনি নয়, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। মানে নরনারায়ণের পরে রঘুদেব নারায়ণই কামতাপুর রাজ্যের রাজা হবে। তো এদের মুহূর্তে নরনারায়ণ বুড়েতি বয়সত কয় না, শেষ জীবনে ওই বুড়েতি বয়সত ওই নরনারায়ণের আবার এক পুত্র সন্তানের জন্ম হয়, নাম লক্ষ্মীনারায়ণ। তো যখন লক্ষ্মীনারায়ণের জন্ম হল, নরনারায়ণ তার যে সেই পূর্ব সিদ্ধান্ত রঘুদেব নারায়ণক রাজা বানা হবে উয়ার পরে, সেই সিদ্ধান্ত সেই ঘোষণাময় তুলি নেয়। কি হয়, তারপরে উয়ার বেটাকেই যুবরাজ ঘোষণা করে দেয়। এই যে রঘুদেব নারায়ণের সাথে সেই দিন অন্যায়টা হয়েছিল, আর ওই সময় কিন্তু চিলেরায় নাই, চিলেরায় মরে গেছে। কারণ ন্যায় অন্যায় বলতে একটা জিনিস আছে। তো যখন দেখি রঘুদেব নারায়ণের সাথে এটা অন্যায় হল, তখন রাজ দরবারের উচ্চ পদস্থ অনেক কর্মচারী রঘুদেব নারায়ণের সঙ্গ দিল।
তারপরে কি করলে রঘুদেব নারায়ণ উহার যে জাটো নরনারায়ণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আর সেই বিদ্রোহ নরনারায়ণ লজ্জিত হয়া পরাজিত হয়া রাজ্য দুই ভাগে ভাগ করি দেয়, কোচবিহার আর কোচ হাজো, মানে আনডিভাইডেড গোয়ালপাড়াটা। ওইটা সেদিন নরনারায়ণের ভুলের জন্য ভাগ হয়ে যায়, আর সেই ভাগটা তখন রঘুদেব নারায়ণ পাওয়া যায়। রঘুদেব নারায়ণ তখন ওই জায়গাটার রাজা হয়। এই যে বিষয়টা, সেদিন নরনারায়ণ যদি উয়ার বেটাক যুবরাজ না বানায়া আগের সিদ্ধান্ততেই বহাল থাকলে হয়, তাহলে হয়তো কোচ রাজ্যের ইতিহাস বা কোচ রাজবংশের ইতিহাস অন্যভাবে লেখা হলে হয়। কারণ রঘুদেব নারায়ণ এমনই একজন বীর ছিলেন যেটা উয়ার ব্যাপক ছাপে গেছে, কিন্তু পরবর্তীতে এই যে গৃহ বিবাদেই উয়ার সেই বীরত্বের আর বহিঃপ্রকাশ ঘটে নাই। মানে বিষয়টা এমন, সেদিন যদি রঘুদেব নরনারায়ণের পরে যদি রঘুদেব এই সিংহাসনত বসলে হয়, তাহলে ওই মোগলের ঘর এই জায়গাখানক আক্রমণ করে পালেক না হয়। যদিও আক্রমণ হলে হয়, কিন্তু উমাক দৃঢ়তার সাথে জবাব দিলে হয়, মোগলের আনুগত্য স্বীকার করিলেক না হয়। তো এটা কার ভুল? এটা নরনারায়ণের ভুল। মানে ওই যে বেটা বলতে কথা না, যতই তোর মানে ভাইয়ের বেটা হওয়া না কেন, নিজের বেটা আর ভাইয়ের বেটা এটা কি এক হয়? তো ঠিক সেই রূপ আমার এই জায়গার এক লিডার বংশী বদন বর্মন বিভিন্ন সময় বিভিন্নভাবে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল এই গেটার আন্দোলনের ছত্রছায়া থাকিয়া। সেটা উময় যখন জেলত ছিল তখন ছিল সিএসও কুচবিহার স্টুডেন্ট অর্গানাইজেশন, আমরাগুলোই নেতৃত্ব দিছিল। জেল থেকে বিরার পরে বিভিন্ন সময় ছাত্র সংগঠন তৈরি করা হয়, উময় সেটার অনুমোদন দেয় না, তারপরেও আমরা চালাই উময় সেন্ট্রাল কমিটির বেশ অনেক কয়েকজন নেতার সহযোগিতা নিয়ে। 2016 সালের আগতেও থাকে। 2016 সালে রেল অবরোধের পর সংগঠনের যখন করুণ অবস্থা, তো সেই সময় তো সমাজের মূল স্রোত দাসীর পায় না, কেস হয়ে যায়, পালায় পালায় বেড়ায়, মানে কেসও কিন্তু দারুণ ভয় খায়, পালায় পালায় বেড়ায়। তো এমতো অবস্থায় একদিন নিশিগঞ্জ আমরা বসি, উময়ও যায়। তখন উময় কয় যে এই মতো অবস্থায় সংগঠনের হাল ফিরির একমাত্র তোমরা গুলো পান, তাছাড়া আর কাউ পাবে না, কারণ সমাজের মূল স্রোত দাসীর পায় না। তো সেই সময় আমরা ওগুলো দায়িত্ব নিয়ে, যেমন মন্টু, রাকেশ, মদন, তারপরে দুঃশাসন, সঞ্জিত নামে একটা ভাই, বাপি, এ ধরনের অনেক মানে আমরাগুলো তখন এই দায়িত্ব নিয়ে, যে লোকগুলা একদম চুপসি গেছিল রেল অবরোধের পরে, সংগঠন আর করবে না, বাড়ি যায় ওই লোকগুলো শক্তি যোগাই এবং সংগঠনটা আবার সতেজ করি, ছাত্র সংগঠন তৈরি করি মাথা ভাঙার জায়গা। এবার যখন তৈরি হয়, সংগঠনটা মানে গ্রোথ হয়, তখন নেতার যে এই যে টাকা পয়সা এগুলা, কারেন্টের বিলের কথা কয়া যে কার্ডগুলো বানিয়ে দিয়েছিল 200-300 কোটি টাকা নিয়ে, পরবর্তীতে 500, তখন আমরা ওগুলো কইছিলাম যে এই যে টাকাগুলো আসে দেখছি, টাকাগুলো কতলে মেম্বারশিপ হল আর কত টাকা হল আমাকে হিসাব দাও। হিসাব দেয় না। পরবর্তীতে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হলে প্রশ্নের সদুত্তর পাওয়া হয় না। তারপরে উমায় কি করলে, ছাত্র সংগঠনগুলো বন্ধ, ছাত্র সংগঠনের দরকার নাই, মানে তখন লোকগুলো বোঝা শুরু করে দিল, ছাত্র সংগঠন যদি থাকে তাহলে ওই যে তৃণমূলের যেমন পরিস্থিতি, আমারও একটা অমন পরিস্থিতি হবে। তৃণমূলের কেমন পরিস্থিতি, তখন নিশীথ প্রামাণিক তৃণমূলের যুব নেতা, উমরে গোষ্ঠী কুন্দল, ওকেন খোয়া লোকগুলো খোয়াইছিল ওই সময়, খোয়া ওটা বন্ধ করে দিল। তো আমরা করলাম যদি বন্ধই করি, আমাগুলো কয়া তো বন্ধ করবো, একটা বিবাদ হয়ে যায়, ওর সাথে অনেক কয়বার আমরা বসি চাই, আমারগুলোর সাথে বসি না। তো এই মতো অবস্থা আমরা চলতেই আছি। ঠিক আছে, বন্ধ যখন করলো ঠিক আছে, এমনি করি, সংগঠনেই করি। তারপরে হুট করি একদিন কোচবিহারও ছাত্র সংগঠনের কেন্দ্র কমিটি বানিয়ে ফেলেন, ছাত্র সংগঠনের
কেন্দ্র কমিটি বানাল। আগত তো একটা কেন্দ্র কমিটি আছে, সেই কেন্দ্র কমিটির মুই অর্গানাইজিং সেক্রেটারি ছিল। কেন্দ্র কমিটি বানাল কোচবিহারের টাকা, কাকো না জানে ওর সেন্ট্রাল কমিটির নেতার ঘরকো না জানে, কায় কায় গিরিজা আর বংশী। আর সেদিন সেন্ট্রাল কমিটি গঠন করলে কায় মিহির অধিকারী, বংশীবদনের নিজের ভাগিনা। বংশীবদনের তাহলে কি নিজের ভাগিনা। আর বংশীবদনের অনুগত বেশ কিছু চ্যাংড়া, যেমন ওই কৃষ্ণকান্ত বর্মন নামে চ্যাংড়াটা, হ্যাঁ এটা ভাবছিল ওর সেদিন আরো মাস্তানিগিরির ধরন, বাবারে উমে বড় ডন এল্লেখ নিয়ে মানে জেলা বংশীবদনের কথা উঠবস করবে, উল্লেখ নিয়ে কেন্দ্র কমিটি বানিয়ে ফেলেন। আমরা কইছিলাম তাহলে আলাফির কে বানালো, তো যখন বানাল ঠিক আছে, আমরা তখন আর কিছু করলো না, ঠিক আছে করতে থাক করতে থাক। কিন্তু যখন এর এই দুর্নীতিগুলো দেখলাম তখন তো চুপচাপ থাকা যায় না, প্রতিবাদ করা শুরু করে দিলাম। বিশেষ করে মুই এই যে এইভাবে প্রতিবাদ করম, তো এই প্রতিবাদগুলো এইমার আর কি কাটা হিসেবে বিন্দিছে কাপ, তার জন্য এমনি এমন করে। তো এই নেতাগুলোর উদ্দেশ্যে মই কোন কোচবিহার আলাদা রাজ্য চান, কোচবিহারের ইতিহাসের কথা কন, হ্যাঁ তা কোটা রে কোচবিহারের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পাইছেন, ইতিহাস অধ্যয়ন করেন, পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিচার বিশ্লেষণ করেন কোচবিহারের ইতিহাস। মানুষের ইতিহাস ছাড়ো না, কোচবিহারের ইতিহাস থেকে তো অনেক কিছু শেখার আছে। হ্যাঁ তা তুইও এনে সেই নরনারায়ণের মতো ভুলটা করে বসে আছিস, তা তোর পতন হবে না? আর তোর পতন ঘটার জন্য আমরা আছি তো। কইছ না দুর্নীতি আর ভ্রষ্টাচারের বিরুদ্ধে এই লড়াই চলছে, চলবে, আগত ঘর তারপরে বাইরা। হ্যাঁ আলাদা রাজ্যের কথা কয়া, এই জায়গার মানুষের সার্বিক বিকাশের কথা কয়া নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবেন, এটা মানি নেওয়া হবে না। আমার মানুষের দুঃখ দুর্দশার কথা কন, লেকচার দেন, আমার লোক বিদেশ যায় খাবার পায় না, আর নিজে রাজবাড়ি বানান, এই জায়গার লোক শোষণ করিয়া বিলাসবহুল বাড়ি বিলাসবহুল গাড়ি ভোগ বিলাসে জীবনযাপন করেন, আর এই জায়গার লোকের দুঃখ দুর্দশার কথা কন। তোমার মুখ শোভায় না রে ভাই, চোরের মুখ রাম নাম শোভায় না, তোমরা চোর। হ্যাঁ দুঃখ দুর্দশার কথা কন আর নিজে টাই পড়েন, যাদের বিরুদ্ধে সারা বছর কথা কইতে কইতে মুখের ফেনা ওঠে, দিনের শেষে বা ভোটের আগে আগে সেই লোকগুলোর সাথে একসাথে মঞ্চত বসে সময় কাটান, একসাথে চা খান, একসাথে লেকচার মারেন। হ্যাঁ লজ্জা বোধ হয় না তোমার? লজ্জা করে না? আরে মোর বাড়ি যাচ্ছেন, যাও না, যাও, যদি মাপ দুধ খেয়া থাকেন, যদি সত্যি সত্যি চিলেরের কথা কন তো চিলেরের জাতি যদি হয়ে থাকেন, যাও তো দেখুন উদয়ন গুহর বাড়ি, কে ঠ্যাংনা ভাঙি দিয়ে চায়, হাঁটুকে ভাঙি দিয়ে চায়, যাও না, কন না তোমার গিরিজা শঙ্কর, কন না তোমার বংশীবদনক উদয়ন গুহর বাড়ির যে হামলা করির, মোরাটা যাচ্ছেন না, যাও না ওটা হামলা করো যা, আরে যাও, অটে স্যালের পাবার নন। আরে মোরটা যদি আসে না মোক ইনফর্ম করেন নাই কে আগত, তোমার মাস্তানিগিরি দেখে দিলুম হয় একটা করি, টিকেন মরুজ ভাঙি দিলুম হয়, কর নাই কে ছাগলাম ও আর বলে মোর হুলিয়া করে দিবেন, কোনোটাই মুই বেড়ের পাইম না, করি দেখেন, বলে দেখেন না। আরে কইস না মুই মরণক ভয় না খাং রে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিছে যদি মোর মরণ হয় হবে, মোর ভয় না খাং, হাসতে হাসতে মরিম, তা তোমার ভণ্ডামি দেখি ছাড়িম। সিটিং বাজি, হ্যাঁ সিটিং বাজি একটা ভিডিও আপলোড দিছ না, কতুলে ঘর একলাই খায়া নিছে বংশীবদন। চিলকিরহাট অঞ্চলের একটা মানুষের একটা টোটাল ঘরের টাকা মেঘনাথ বর্মন খায়া নিছে। এই কথাগুলো কইছ না, ইমরে সেদিন আসে মাতলামও মারের ধরছে। এটাই আলোচনাত বসেন না কেড়ে, কতক্ষণ তোমার শস্য আলোচনাত বসো, আসো আলোচনা করি, মানুষ দেখবে কত বড় নেতা হয়ে গেছেন তোমরা। আর বলে মোগাসি কয় তুই কতজন নেতা হয়ে গেছিস, আর মোক কয় রবি ঘোষ তো কতুলে টাকা দিছে, রবি ঘোষের টাকা নিয়ে ভিডিও বানাইস। এই হারামজাদার ঘর, রবি ঘোষের দলের সাথে মুই মেশক না তোমরা মেশন রে? হ্যাঁ গত বিধানসভা ভোটের সময় রবি ঘোষের থেকে কার টাকা আনছে? আমার কান নাই, দেওয়ালেরও কান আছে, আর মুই রবি ঘোষের টাকা নাং তোমার নেতার ঘরে পুজ করেন তো কার টাকা আনে কলুম না? তোমার তো লজ্জা বোধ নাই, যাদের বিরুদ্ধে কথা কইতে কইতে মুখের ফেনা ওঠে তার সাথে একসাথে মেশেন, একে মঞ্চ সময় কাটান,
তাকে আবার ভোট দেওয়ার জন্য মানুষ যে মেলমেলান টাকা নাগে আরো মোক দোকান করে দিবে না বাজারত করে দেখিস তোর কত যখন ক্ষমতা দোকান বন্ধ করে দিয়ে দেখিস না অশ্লীল ভাষায় গালিগালাস সাধু সাধু সাজি ঘুরি বেড়ান হ্যাঁ আর মুখের ভাষা ঠিক নাই আর তাই আছেন সমাজের মঙ্গল করির সমাজের মঙ্গল করবেন এই জায়গার জাতির মঙ্গল করবেন জাতি জাতি করিয়ে নিজের ব্যক্তি স্বার্থ সিদ্ধি না গাইছে আর জাতির সুরসুরি মারেছেন একটা কথা মনে রাখো এই জাতি জাতি করিয়া কিছু হয়তো ভোটের দাঁড়ালে কিছু ভোট পাবেন কিন্তু কোনোদিন সিট পাবার নন আর এই নেতাগুলো যে নেতাগুলোর পাশে ঘুরি বেড়ান উমরা সেটা হারে হারে উপলব্ধি করছে যে আমরা ভোটর জিতির পাবো না অতএব নিজে বাঁচির গেলে এর লেগে জাতিগত সুরসুরি দিয়া একসাথে কয়টা লোক পালা করে বেঁচে দিব আর নিজের স্বার্থ সিদ্ধি করবো আর সেটাই উমরে করে দিচ্ছে আর তোমরা হোলার ঘর সেই কথাতে প্রভাবিত হয়ে উমের কথায় উদ্বেস করেন ভাবনা চিন্তাগুলো সঠিক নিয়ে এসো একটা বিচার বিশ্লেষণ করো রাজনীতি যদি করার থাকে সেইভাবে করো আপডেট মানসিকতা নিয়ে এসো ওই প্রাচীন যুগীয় চিন্তাধারা ওগুলো ওগুলো ফেলে দাও ওই গুগল সার্চ করলে মুখ দেখা যায় মুখ ঘাড়ত তুলবেন মুই তোমার ঘাড়ত উঠে কোটা দিয়ে ঘটঘটা নাম পড়বে তোমরা কুড়ি খাইবেন বললে কথার খাওয়া নাই রে ভাই আমরা দেখি ধরছি তো আর যে কথাটা মই বারবার কইম মুখ কছিলেন যে ওর বউ টানিস কিয়া সেই লোকগুলোর উদ্দেশ্যে কইম উমে কোন দিন বিয়ে করলে কাক বিয়ে করলে সেটা প্রকাশ করা হোক সেটা জানা হোক যদি অত বড় মাইন্ডে লাগিয়ে থাকে কোন দিন বিয়ে করলে কাক বিয়ে করলে উমে কইছিল মোর জীবন যৌবন সব এই জাতি মাটির জন্য তোমার গুলোর ভালোর জন্য উৎসর্গ করলো সেই মানুষ কোন দিন বিয়ে করলে কাক বিয়ে করলে আমরা জানি না ওটা জানা হোক এত বড় যদি মাইন্ডে লাগে অভিমানে লাগে তোমার আর তার জন্য আসছেন মোর বাড়ি সেটা আগত ক্লিয়ার এটাই মুই জানির চান তুমি কোন দিন বিয়ে করলে কাক বিয়ে করলে তো নমস্কার আর বেশি কিছু না কম করলে আবার আমরা ফুলি উঠবে ব্লাড প্রেশার হাই হয়ে যাবে আর ব্লাড প্রেশার হাই হয়ে কাং মরুক এটা মুই চাং না হ্যাঁ মোগ মারুক কোনো যায় আসে না মোগ মারুক কোনো যায় আসে না তবে এটাও কয়া যাক মরাটা বড় কথা নয় এই মরার আগত ইমে শিপিয়া উকড়ি দেওয়ার ব্যবস্থা করা হবে ওই জন্য আমি অনুরোধ করুন সবাই সঙ্গ দাও না দেখো না ইমে শিপিয়া কেমন করে উকড়ি দেওয়া খায় দেখে দেওয়া হবে ওই জন্য মরাটা বড় কথা নয় মরার আগত ইমে শিপিয়া ইমে জ্বর উকড়ি দিয়ে কথা আছে জেলায় আপনি ঠকাল এই জাতি মাটির সুরসুরি দিয়ে এই জায়গার লোক নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন